এই বাজেটের সামাজিক নিরাপত্তা খাত নিয়ে 3টি প্রশ্ন রেখে গেলাম। প্রকৃত দরিদ্রের কাছে কি সহায়তা পৌঁছাচ্ছে? রাজস্ব কাঠামো কি বাস্তবিকভাবেই শক্তিশালী হচ্ছে? এবং সামাজিক নিরাপত্তার পাশাপাশি জননিরাপত্তা, কর্মসংস্থান ও সুশাসন কি কার্যকরভাবে নিশ্চিত হচ্ছে? দীর্ঘ 19 বছর পর বিএনপি সরকার সংসদে বাজেট পেশ করেছে এবং এই বাজেটের সবচেয়ে বড় বার্তাটা এসেছে সামাজিক নিরাপত্তা খাত থেকে। 2026-27 অর্থবছরে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,44,338 কোটি টাকা, যা মোট জিডিপির 2.11%, আর মোট বাজেটের প্রায় 15 থেকে 16%। সরকারের ভাষায় এই বাজেট সম্প্রসারণের মূল উদ্দেশ্য হল মূল্যস্ফীতি, আয় বৈষম্য এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার সংকট মোকাবিলা করা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী সহায়তা, কৃষি সহায়তা এবং বিভিন্ন নগদ ট্রান্সফার কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র এখন সরাসরি নাগরিকের আয় কাঠামোর ভেতরে প্রবেশ করছে। এই মডেল নতুন কিছু নয়। বিশ্ব অর্থনীতিতে এটি দীর্ঘদিন ধরে ক্যাশ ট্রান্সফার বেসড ওয়েলফেয়ার মডেল হিসেবে পরিচিত। বিশেষ করে উন্নত অর্থনীতির দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট বিশ্লেষণে দেখা যায় সেখানে সবচেয়ে বড় ব্যয় খাত হল সোশ্যাল সিকিউরিটি এবং এর সঙ্গে যুক্ত মেডিকেয়ার ও মেডিকেড, যা অবসরপ্রাপ্ত নাগরিক, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার মূল কাঠামো। প্রতিরক্ষা ব্যয় গুরুত্বপূর্ণ হলেও বাজেটের শীর্ষে নয়। উন্নত রাষ্ট্রগুলোতে স্টেট সিকিউরিটি ধীরে ধীরে সিটিজেন সিকিউরিটিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই কাঠামো টিকে আছে উচ্চ কর, জিডিপি অনুপাত, শক্তিশালী প্রশাসন এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীল অর্থনীতির উপর। এখন এই বৈশ্বিক মডেলের সঙ্গে বাংলাদেশের বাস্তবতা তুলনা করলে একটি বড় গ্যাপ স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারিত হলেও এর রাজস্ব ভিত্তি তুলনামূলকভাবে দুর্বল। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী দেশের রাজস্ব জিডিপি অনুপাত প্রায় 8%-এর কাছাকাছি, যা এশিয়ার মধ্যে অন্যতম নিম্ন অবস্থানে। এই দুর্বল কর ভিত্তির কারণে বাজেটের বড় অংশ নির্ভর করে অভ্যন্তরীণ ঋণ এবং সীমিত বৈদেশিক সহায়তার উপর। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য ও সিপিডি সংশ্লিষ্ট গবেষকরা বারবার সতর্ক করেছেন যে এখানে মূল সমস্যা ব্যয়ের পরিমাণ নয়, বরং অর্থায়নের সক্ষমতা। রাজস্ব প্রবৃদ্ধি দুর্বল হলে সামাজিক নিরাপত্তা খাত দীর্ঘমেয়াদে ফিস্ক্যাল চাপ তৈরি করতে পারে। একইভাবে সিপিডি এর ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সামাজিক নিরাপত্তা জরুরি হলেও আসল প্রশ্ন হলো অর্থায়নের সক্ষমতা ও বাস্তবায়ন দক্ষতা। তার মতে রাজস্ব না বাড়িয়ে ব্যয় বাড়ালে বাজেট ঘাটতি, ঋণের চাপ ও মূল্যস্ফীতির ঝুঁকি আরও তীব্র হবে। কিন্তু এই অর্থনৈতিক কাঠামোর বাইরে আরও একটি গভীর বাস্তবতা ক্রমশ সামনে আসছে, সেটা হলো জননিরাপত্তা। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স এবং স্থানীয় অর্থনৈতিক ফোরামগুলোতে বারবার উঠে এসেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনানুষ্ঠানিক খরচ এবং চাঁদাবাজির চাপ নিয়ে উদ্বেগ। এগুলো সরাসরি উৎপাদন, সরবরাহ চেইন এবং বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করে। সবথেকে বড় কথা, আমাদের জনজীবনকে ভয়াবহভাবে আক্রান্ত করে। দীর্ঘ প্রায় 2 দশক পর সংসদে ফিরে বিএনপির এই বাজেট তাই শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক ধরনের বাধ্যবাধকতা, অর্থনীতি ঠিক করা, মূল্যস্ফীতি কমানো এবং কাজের সুযোগ তৈরি করা। সীমিত রাজস্ব আর উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে সামাজিক নিরাপত্তা খরচ বাড়ানো একদিকে মানুষের স্বস্তি আনার চেষ্টা, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক চাপ সামলানোরও কৌশল। এখানেই সামাজিক নিরাপত্তার সীমা স্পষ্ট হয়ে যায়। একজন কৃষক ভাতা পেল যদি বাজারে নিরাপত্তা না থাকে, তার আয়ের ভিত্তি দুর্বল থাকে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা পেলেও যদি পরিবহন ও ব্যবসা পরিবেশ অনানুষ্ঠানিক চাপের মধ্যে থাকে, তাহলে সেই সহায়তা কাঠামোগত পরিবর্তন আনে না। একজন তরুণ নগদ সহায়তা পেলেও যদি চাকরির বাজারে আস্থা ও স্বচ্ছতা না থাকে, তাহলে তা দীর্ঘমেয়াদী সমাধান হয়ে ওঠে না। অর্থাৎ রাষ্ট্র একদিকে আয় নিরাপত্তা দিচ্ছে, কিন্তু অন্যদিকে জীবন ও অর্থনৈতিক পরিবেশের নিরাপত্তা, জননিরাপত্তা এখনও অসম্পূর্ণ। বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সূচকে আইন প্রয়োগের অসমতা, বিচার ব্যবস্থার দীর্ঘায়ুকরণ এবং স্থানীয় পর্যায়ের গভর্নেন্স ঘাটতি বারবার উঠে এসেছে। এগুলো শুধু প্রশাসনিক সমস্যা নয়, এগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব সক্ষমতার সরাসরি নির্ধারক। কারণ জননিরাপত্তা শুধু অপরাধ নিয়ন্ত্রণ না, এটি বিনিয়োগের আস্থা, উৎপাদনের নিশ্চয়তা এবং অর্থনৈতিক অংশগ্রহণের ভিত্তি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উদাহরণ আবারও প্রাসঙ্গিক। সেখানে সামাজিক নিরাপত্তা শুধু কল্যাণ নীতি নয়, বরং বাজেটের কেন্দ্রীয় স্তম্ভ। কিন্তু সেই কাঠামো টিকে আছে শক্তিশালী কর ব্যবস্থা, উচ্চ উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার উপর। বাংলাদেশে একই ধরনের সম্প্রসারণ তখনই কার্যকর হতে পারে যখন রাজস্ব সক্ষমতা ও রাষ্ট্রীয় প্রশাসনিক দক্ষতা একসঙ্গে শক্তিশালী হয়।
অন্যথায় সামাজিক নিরাপত্তা একটি টেকসই কল্যাণ রাষ্ট্র না হয়ে বরং একটি চাপ নির্ভর ফিসক্যাল অ্যাডজাস্টমেন্ট মেকানিজমে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে। সবশেষে এই বাজেট কেবল একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি রাজনৈতিক অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত, যেখানে রাষ্ট্র সরাসরি নাগরিকের আয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় পলিটিক্যাল ইনকর্পোরেশন, যেখানে সমাজের বিভিন্ন গোষ্ঠীকে রাষ্ট্রীয় আর্থিক কাঠামোর সঙ্গে যুক্ত করা হয়। এতে স্বল্প মেয়াদে রাজনৈতিক স্থিতি তৈরি হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টেকসইতা। তাই এই বাজেটের সামাজিক নিরাপত্তা খাত নিয়ে 3টি প্রশ্ন রেখে গেলাম। প্রকৃত দরিদ্রের কাছে কি সহায়তা পৌঁছাচ্ছে? রাজস্ব কাঠামো কি বাস্তবিকভাবেই শক্তিশালী হচ্ছে? এবং সামাজিক নিরাপত্তার পাশাপাশি জননিরাপত্তা, কর্মসংস্থান ও সুশাসন কি কার্যকরভাবে নিশ্চিত হচ্ছে? কারণ শেষ পর্যন্ত রাষ্ট্রকে বিচার করা হয় ভাতা দিয়ে না, বরং মানুষ কতটা নিরাপদে, আস্থায় এবং মর্যাদায় বাঁচতে পারছে সেই বাস্তবতায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।